আজকে বিশেষ আলোচনা করব শনির রাশি পরিবর্তন নিয়ে। 2025 থেকে 2028 পর্যন্ত শনি অবস্থান করবে মীন রাশিতে। তো মেষ রাশির উপর কী প্রভাব পড়বে? মেষ রাশির তো 7.5 প্রথম চরণ শুরু হচ্ছে এই শনির পরিবর্তন দিয়ে। তো মেষ রাশির উপর কী রকম প্রভাব পড়বে এই সমস্ত কিছু আজকে আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে। এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তো যাই হোক, চন্দ্ররাশি অনুসারে এই ফলাফলটি দেখবেন। তবে আজকের আলোচনাটি সাধারণ আলোচনাই হচ্ছে। এরপরে আস্তে আস্তে যত সময় এগোবে নক্ষত্র পরিবর্তন হবে, সব কিছুই নক্ষত্র মাধ্যমে তুলে ধরব। তো আজকে একটা আইডিয়া দিচ্ছি আর কি, যে মেষ রাশির ক্ষেত্রে কীরকম জিনিস অপেক্ষা করছে আগামী দিনের জন্য এবং কোন কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে, এগুলো একটা জাস্ট আজকে আইডিয়া দিচ্ছি। শনি সমস্ত ঘর পরিবর্তন করতে করতে সর্বশেষ এবার মীন রাশিতে এসে পৌঁছেছে, আর মেষ রাশির 7.5 প্রথম চরণ শুরু হচ্ছে। সবার প্রথম বলবো, শনির 7.5 এমন একটা সময় যে শনি ভিখারিকেও রাজা বানিয়ে দেয়, আবার রাজাকেও কিন্তু ভিখারি বানিয়ে দেয়। নির্ভর করবে বিশেষত সেটা হচ্ছে নিজের জন্মকুষ্ঠিতে শনি কোন অবস্থায় রয়েছে। যদি জন্মকুষ্ঠিতে শনি নীচ অবস্থায় থাকে, কিংবা শনির সাথে যদি চন্দ্রমার কোনো রকম সম্পর্ক তৈরি হয়, কিংবা শনি যদি চন্দ্রের নক্ষত্র অবস্থান করে বা শত্রু রাশিতে অবস্থান করে, তাহলে শনির 7.5 একটা খুব বাজে পরিস্থিতি তৈরি করে। এবার যদি শনি জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে, উচ্চ অবস্থায় রয়েছে, শনির উপর দেবগুরু বৃহস্পতি কিংবা কোনো শুভগ্রহের দৃষ্টি পড়ছে, বা দেবগুরু বৃহস্পতির সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, চন্দ্রমার সাথে কোনো রকমভাবে সম্পর্ক তৈরি হয়নি, তাহলে অনেক ক্ষেত্রে আবার যথেষ্ট ভালো ফল দেয়, জাতক জাতিকাদের অনেক উঁচুতে নিয়ে যায়। তবে সংগ্রাম জিনিসটা থাকে, এটা ঠিক, সংগ্রাম অবশ্যই থাকবে। শনি অনুশাসন প্রিয় যে রাশিতে থাকে সেটা দীর্ঘদিন থাকে, সংগ্রাম থাকবে। শনি যত ভালো পজিশনে থাকুক, সংগ্রাম দিয়েই তাকে দাঁড় করাবে, এটা হচ্ছে শনির নিয়ম। 7.5 সবার জীবনেই আসে, কারো জীবনে একবার, দুবার, তিনবারও আসে। তাতে কি হয়েছে? ঘাবড়ালে তো চলবে না, সময়কে তো পার করতে হবে। কোনো সময় অন্ধকার, কোনো সময় আলো, কোনো সময় সুখ, কোনো সময় দুঃখ, এই তো জীবন, এইভাবেই তো জীবন চলবে। তবে শনির যখন 7.5 আসে তখন অবশ্যই জীবনকে অনেক কিছু, জীবনে অভিজ্ঞতা দিয়ে যায়, অনেক কিছু শেখায়, কিভাবে চলতে হবে, কিভাবে মিশতে হবে, সমস্ত কিছু শনি কিন্তু শিখিয়ে যায়। অতএব শনিকে ভয় পেয়ে কোনো লাভ নাই, শনিকে জানতে হবে, জানলেই ভয় জিনিসটা চলে যাবে। তবে শনির এই যে গোচর হচ্ছে দ্বাদশ ঘরে মীন রাশিতে, শনি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, অবস্থান করছে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরটা কিসের ঘর? ইনভেস্টের ঘর, খরচের ঘর, বিদেশের ঘর, আধ্যাত্মিকের ঘর, মেডিকেলের ঘর, জেল যাত্রার ঘর, শয্যা সুখের ঘর। তো শনির যে এই যে অবস্থান, তাতে সবার প্রথম উঠে আসছে খরচ বৃদ্ধি হবে। এটা একদম ঠিক যে মেষ রাশির এই 2.5 বছর যথেষ্ট খরচ বৃদ্ধি হবে, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষ রাশিকে। যার জন্য এই সময়কালে যথেষ্ট ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে, এবং কাজকর্ম করার আগেই রুট ম্যাপ তৈরি করে নিতে হবে যে আমি এই পথে চলবো, এই জিনিসগুলো করব, একটা অনুশাসনের মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে। শনি হচ্ছে অনুশাসন প্রিয়, অর্থাৎ নিজেকে কিন্তু অনুশাসনের মধ্যেই রাখতে হবে, এবং এই সময় কোনো রকমভাবে আলস্য জিনিসটাকে দেহের মধ্যে নিয়ে আসা যাবে না। শনি কিন্তু আলস্যও দিবে, যেহেতু দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে, শয্যা সুখটাকে দিবে। মনে হবে যে একটু বেশি করে ঘুমাই, আজকে একটু দেরিতেই উঠবো, হ্যাঁ, তো ঘুম মানে আলস্য, এই করছি, যাচ্ছি, করব, দিব, হবে। তো এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। এই সময় এই আলস্য জিনিসটা দেহের মধ্যে যেন কোনো রকমভাবে মেষ রাশির ক্ষেত্রে বাসা না বাঁধে, এটা কিন্তু যথেষ্ট দেখতে হবে। আবার দ্বাদশ ঘরে শনির অবস্থান বিদেশ যাত্রাও করাবে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে অবস্থান করছে, তাহলে বিদেশ যাত্রা করাবে। অর্থাৎ বিদেশ সূত্রে যারা, বিদেশে কর্মসূত্রে যারা যাওয়ার জন্য আগ্রহী, শনি তাদেরকেও যথেষ্ট সাহায্য করবে।
এবং লাভের ঘরের অধিপতি, তাহলে বিদেশে যারা কর্ম করছে তাদের ক্ষেত্রে লাভের পরিবেশ তৈরি করবে। কিন্তু এই যে বললাম, যথেষ্ট স্ট্রাগল হবে কর্মক্ষেত্রে, কর্ম যথেষ্ট হবে, স্ট্রাগল যথেষ্ট বৃদ্ধি পাবে, তারপরেই কিন্তু ইনকাম জিনিসটা আসবে। আগে যে 100 টাকা কামাই করতে 1 ঘন্টা পরিশ্রম করা লাগতো, এখন সেই 100 টাকা কামাই করতে গেলে একটু বেশি সময় দিতে হবে এবং কাজে একটা ধীরগতি জিনিস যথেষ্ট আসবে এবং কাজ ধৈর্য সহকারেই করতে হবে, অধৈর্য হলে চলবে না। একই কাজ বারবার করাবে, একই কাজে একাধিক ভুল হবে, এরকম কিন্তু জিনিস উঠে আসবে সাড়ে সাতিতে। এনার্জি ফেল হয়ে যাবে, কিন্তু তাও ধৈর্য ধরেই করতে হবে, কারণ এই সময় সাড়ে সাতির শনির চলবে, তাও আবার দ্বাদশ ঘরে। ধৈর্য অবশ্যই নিয়ে আসতে হবে। এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে সজাগভাবে চোখ নাক কান সব কিছু খোলা রেখেই করতে হবে, কাউকে বিশ্বাস করা যাবে না। কে আসলো অথরাইজ নিয়ে ছেড়ে দিলাম, হ্যাঁ, অন্যের দায়িত্ব নিয়ে নিলাম, এগুলো কিন্তু করা যাবে না। এই সময় বুঝে সুঝে করতে হবে। দায়িত্ব তো নেওয়া মানে একদম অনেক দূরে, এবং অর্থের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে কাউকে বিশ্বাস করা যাবে না এই সময়। এমনকি নিজের যদি দোকান থাকে, তাতে যদি স্টাফ থাকে বহুদিনের, যে যাও টাকাটা জমা করে দিয়ে আসো ব্যাংকে, বা এই লেনদেনগুলো করে আসো, তাহলে কিন্তু যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে। এরকমও কিন্তু আমরা এই মকর রাশির তো সাড়ে সাতই দেখলাম, বহু লোকের তো কুষ্টি বিচার করছি, ওই বহু লোকের কাছে কিন্তু এরকম সংবাদও পেয়েছি যে কি বলবো দাদা, দোকানের স্টাফকে টাকা দিলাম ব্যাংকে জমা করতে, ওই স্টাফই টাকা সমেত নিয়ে গায়েব, এরকমই দেখেছি। তো যার জন্য মেষ রাশির ক্ষেত্রে এটা কিন্তু উঠে আসছে যে ব্যয় ঘটাবে, অর্থের ব্যয়, ধনসম্পত্তির ব্যয় ঘটাবে। অতএব নিজের নিচু স্তরে, নিজের যে নিচে যারা কাজকর্ম করছে তাদেরকেও ওই সময় বিশ্বাস করা যাবে না, তবে তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না। নিজের কাজ মোট কথা নিজেকেই করতে হবে, সেটা হচ্ছে অর্থের ব্যাপারে। যে কোনো কাজ দায়িত্ব নিয়ে করতে হবে এবং নিজের করা ভুল অন্যের ঘাড়ে কোনো রকমভাবে চাপানো যাবে না, যে নিজে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি স্বীকার করলাম না, অন্যকে বলে দিলাম যে সেই আসল দায়ী, এই সমস্ত জিনিস করা যাবে না, তাহলে কিন্তু আবার রেজাল্ট বিপরীত হবে। আবার মেষ রাশির মধ্যে সবথেকে বাজে গুণ হচ্ছে যে এরা একাধিক কাজ একসাথে নিয়ে ফেলে, মানে এটা করব সেটা করবে, এরকম 10-12টা কাজ নিয়ে নেবে। আর কোনো কাজ যদি গাফিলতি হয় সেদিকে কিন্তু খেয়াল দিবে না, পরে কিন্তু সেই কাজটাই মাছের কাঁটার মতন গলায় আটকে যাবে। তো অতএব এদিকে কিন্তু যথেষ্ট সজাগ, যে কাজে হাত দিবে সেই কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে, না তো পরবর্তীতে সেই কাজটাই ভয়াবহ রূপ নেবে। তো যাই হোক, শনি দ্বাদশ ঘরে থাকছে মীন রাশিতে, এবং শনির যে তৃতীয় দৃষ্টি এটা রাশির দ্বিতীয় ঘরে পড়ছে, সেটা হচ্ছে বৃষ রাশিতে। এবার দ্বিতীয় ঘর হচ্ছে কি, আমাদের আত্মীয় স্বজনের ঘর, খাওয়া দাওয়ার ঘর, ধনসম্পত্তির ঘর, বাণীর ঘর। অর্থাৎ শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, তো ব্যয়ের ঘরে শনি অবস্থান করছে, তো তাহলে ব্যয় কিসের ঘটাবে? এখানটাতে কিসের ব্যয় ঘটাবে? বাণীর ব্যয় ঘটাবে। অর্থাৎ বাণী সম্পর্কিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষ সাবধান, নিজের কাজের প্রতি কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। অতএব দায়িত্ব নিয়েই কাজ করতে হবে, অনুশাসনের মধ্যে থেকেই কাজ করতে হবে। যারা কথাবাচক হিসাবে করছেন কাজ, ওকালতি হিসাবে করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, তাদের ক্ষেত্রে নিজের কর্মকে অনুশাসনের মধ্যে থেকেই করতে হবে। নিয়মের বাইরে বা কোনো 2 নম্বরই পথে কাজ করা যাবে না। যে ওকালতি করছেন যারা, যে একজন গরিব ক্লায়েন্ট এসেছে, তার কাছে অর্থ নাই, তার সুযোগের সদ্ব্যবহার নেওয়া যাবে না। যারা চার্টার্ড অ্যাকাউন্টে কাজ করছেন, যে অর্থের লোভে, একটু বেশি অর্থের লোভে একটু কিছু অন্য কিছু তৈরি করলেন, এগুলো কিন্তু করা যাবে না এই শনির সাড়ে সাতির মধ্যে, তাহলে এর কিন্তু বিপরীত ফল আবার চলে আসবে। মোট কথা, নিজের কর্মকে কোনো রকমভাবে বেআইনি পথে নিয়ে যাওয়া যাবে না। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একই, যে খাবার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কোনো রকম বেআইনি পথে নিজেকে চালানো যাবে না, এবং নিজের খাবার দাবারের প্রতিও যথেষ্ট সজাগ থাকতে হবে। দ্বাদশ ঘরে শনির অবস্থান, আধ্যাত্মিকের ঘরে। এই সময়কালে যারা মদ মাংসের আসক্ত রয়েছেন, এই বদ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, না তো শনি প্রচণ্ড খারাপ ফল দিবে। মদ মাংস আসক্তি অবশ্যই ত্যাগ করতে হবে। দ্বাদশ ঘরে আবার মেডিকেল জিনিসটাকে দেখায়, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাদের চোখের অসুখ রয়েছে, তারপরে গলার অসুখ রয়েছে, এদিকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে। বা অস্থিজনিত কোনো সমস্যা রয়েছে, এদিকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে।
আত্মীয় স্বজনদের সাথেও এই সময় অতটা সম্পর্ক ভালো থাকবে না। এই দ্বাদশ ঘরের শনি আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্কের ব্যয় ঘটাবে এবং আত্মীয় স্বজনদের চিত্র আয়নার মতন পরিষ্কার হবে। এছাড়া দ্বিতীয় ঘর হচ্ছে ধনসম্পত্তির ঘর। এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথে যদি কোনো পৈতৃক সম্পত্তি কোনো বিবাদ থাকে তো সেই বিবাদেও কিন্তু অর্থকড়ি নষ্ট করাবে। এবং এই দ্বাদশ ঘর হচ্ছে ইনভেস্টের ঘর, যার জন্য কোনো কাজকর্মেও আবার পয়সা করি ইনভেস্টের ব্যাপার আসছে, সেদিকেও যথেষ্ট বুঝে সুঝে মাথা ঠান্ডা করে ইনভেস্টের জিনিসটা করতে হবে। কারোর মুখের কথায় বিশ্বাস করে কোনো ব্যক্তিকে আমি ছেড়ে দিলাম, এগুলো কিন্তু ভুল করেও এই সময় করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে ইনভেস্টের ব্যাপারে 10বার চিন্তা ভাবনা করেই কিন্তু এগোতে হবে। এরপরে সপ্তম দৃষ্টি পড়বে রাশির ষষ্ঠ ঘর, যেটা কন্যা রাশি। ষষ্ঠ ঘর হচ্ছে কি রোগ রিপু ঋণের ঘর, কম্পিটিশনের ঘর, আদালতের ঘর। তো শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, চ্যারিটির ঘর, দানের ঘর। তো ষষ্ঠ ঘর থেকে আমরা নিম্ন জিনিসটাকেও দেখি, আর শনির নিম্ন জিনিসটাকে বেশি বুঝাই। ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে যাদের উপর শোষণ জিনিসটা হচ্ছে, যে কোনো ব্যক্তিকে কেউ এসে শোষণ করছে, অত্যাচার করছে, তাদেরকে সাহায্য করা এই সময় যথেষ্ট লাভদায়ী হবে মেষ রাশির ক্ষেত্রে। তবে যদি কোনো নিম্ন শ্রেণীর লোকের উপর এই সময়ে নিজেই যদি অত্যাচার করে তাহলে আবার তার ফল বিপরীত হবে। যে কারোর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে দিলাম, ঠকিয়ে দিলাম, এগুলো কিন্তু করা যাবে না। কিংবা এই সমস্ত কাজে যারা ইনভলভ রয়েছে, যে কাউকে কেউ ঠকাচ্ছে এসে অকারণে, তার পাশে যে যদি দাঁড়ানো যায় তাহলে সেই শনি আবার যথেষ্ট ভালো ফল দিবে এই সময়। এবং তার সাথে বলবো এমন কিছু কিছু মেষ রাশি রয়েছে যাদের উপর বহু লোক আশ্রিত, যারা আপনাদের থেকে অনেক দুর্বল আর্থিক দিক থেকে বা অন্য কোনো দিক থেকে, তাদের পাশে অবশ্যই দাঁড়াবেন, শনি যথেষ্ট ভালো ফল দিবে। কিংবা যদি শনি খারাপ অবস্থাতেও থাকে, সেই শনিও কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে। এই রকম একটা ভালো, এটা কিন্তু ভালো রেমেডি বললাম, যে বহু লোক রয়েছে যারা মেষ রাশির তাদের উপর বেশি আশ্রিত থাকে, আর্থিক দিক থেকে হোক বা অন্য দিক থেকে হোক, যেটা তাদের সামর্থ্য থাকে না, আপনার দিকেই তাকিয়ে থাকে, তাদের পাশে অবশ্যই দাঁড়াবেন, তাহলে যতই খারাপ শনি থাকুক যথেষ্ট ভালো ফল দিবে। ষষ্ঠ ঘর হচ্ছে অসুখ বিসুখের ঘর। দ্বাদশ ঘরে অবস্থান করছে শনি এই মীন রাশিতে। এই সময়কালে বহু লোক রয়েছে যারা ট্রিটমেন্টের অভাবে, মানে অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারে না। অর্থাৎ এই সময়কালে কিছু না কিছু তাদেরকেও দান করবেন। চ্যারিটি ঘরে অবস্থান করছে, দানের ঘরে শনি অবস্থান করছে, অসুখ বিসুখের ঘরে দৃষ্টি দিচ্ছে। তো যারা এই সমস্ত অসুখ বিসুখে মানে ট্রিটমেন্ট করতে পারে না, তাদেরকে কিছু না কিছু দিয়ে অবশ্যই সাহায্য করবেন, তাহলে এই শনি যথেষ্ট ভালো ফল দিবে 7.5-এর মধ্যে। তবে এই সময়কালে বহু শত্রু কল্পনার বাইরে হবে, শত্রু চোখের সামনে দেখতে পাবে এই মেষ রাশি। যেহেতু শনি ব্যয়ের ঘরে অবস্থান করছে, শত্রু সমস্যা থাকলেও শত্রু কিন্তু এমন কিছু করতে পারবে না মেষ রাশি। কিন্তু সম্মুখীন অবশ্যই হতে হবে মেষ রাশিকে। এই সময় দেখতে পাবে চোখের সময় ভালো ভালো লোকের চেহারা উঠে আসবে, যে কত ধরনের শত্রু জীবনে পুষে রেখেছি। তবে এই সময়কালে ঋণ নিয়ে কোনো কাজ করা যাবে না মেষ রাশির ক্ষেত্রে, এবং ঋণ দিয়েও কাজ করা যাবে না, ঋণ নেওয়াও যাবে না, ঋণ দেওয়াও যাবে না, কারোর কোনো অথরাইজ নেওয়া যাবে না। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য নিয়ে করতে হবে, অনুশাসনের মধ্যে করতে হবে। শনির দশম দৃষ্টি পড়ছে মেষ রাশির ভাগ্যের ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি, অর্থাৎ গুরুর রাশি, আর অবস্থান করছে গুরুর রাশি মীন রাশিতেই। তাহলে গুরুর রাশিতে বসে গুরুর রাশিকেই দেখছে, তাও আবার মোক্ষের ঘরে থেকে, ধর্মের ঘরে দৃষ্টি। তো শনি হচ্ছে সেবার কারক, নবম ঘর হচ্ছে পিতার কারক, গুরুর কারক। তাহলে এই সময় পিতাকে যথেষ্ট সম্মান করতে হবে, কর্মক্ষেত্রে তাদের কাছ থেকে ব্লেসিং নিতে হবে। এগিয়ে মানে জীবনে চলার এগিয়ে পথে নিশ্চয়ই পিতার কাছ থেকে আশীর্বাদ যেরকম প্রয়োজন রয়েছে, সেরকম আবার কিন্তু আলোচনারও প্রয়োজন রয়েছে। যে কোনো জায়গায় আটকে গেছি, অবশ্যই আলোচনা করা উচিত। গুরুর যারা দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকবেন, গুরুর দীক্ষা নেবেন। যারা সমাজকে ট্রেন দিচ্ছেন কোনো না কোনো বিষয়ের উপর, তাদেরকে অবশ্যই রেসপেক্ট করা উচিত, সম্মান দেওয়া উচিত। নবম ঘর যেটা হচ্ছে ধনু রাশি, এই ঘরে শনির দশম দৃষ্টি পড়ছে। এটা ঈশ্বরীয় শক্তির ঘর, এইটা ধর্মের ঘর, এই ঘরে শনির দৃষ্টি পড়ছে। এবং এটা হচ্ছে উচ্চশিক্ষার ঘর, অর্থাৎ এই ধর্মের যে জ্ঞান সেটা পিতার মাধ্যমে আসুক, গুরুর মাধ্যমে আসুক, কোনো ট্রেনারের মাধ্যমে আসুক, সেই জ্ঞান আগামীতে এই 7.5-এর মধ্যে যথেষ্ট কাজে লাগবে এই মেষ রাশির ক্ষেত্রে। এবং এই নবম ঘর হচ্ছে দূরযাত্রারও ঘর, যার জন্য শনির এই যে দ্বাদশ ঘরে অবস্থান, বহু লোকের এই সময় পরিবর্তন হবে কর্মক্ষেত্রে। একটা বিদেশ যাত্রা হবে, বা কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হবে, বা ব্যবসার জন্য বিদেশ যাওয়া লাগবে, এরকম জিনিস তৈরি হচ্ছে।
এই সময়কালে ধর্মপথে থাকতে হবে, ধর্মের প্রতি যথেষ্ট আস্থা নিয়ে আসতে হবে, ঈশ্বরের প্রতি করা দান যথেষ্ট কাজে লাগবে এই সময় মেষ রাশির ক্ষেত্রে। শনি প্রচণ্ড ধীর গতিতে চলা গ্রহ, একটি রাশিতে 2.5 বছর পর্যন্ত থাকে। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য নিয়ে আসতে হবে এবং প্রত্যেকটি কাজেই কিন্তু ধীর গতি নিয়ে আসবে। অতএব মেষ রাশির কিছু না কিছু বাধাপ্রাপ্ত বা সংগ্রামের মধ্যেই এই সময় কাটবে, মানে কর্ম দিক থেকে ধৈর্য সহকারে মাথা ঠান্ডা করে বুদ্ধি নিয়ে চলতে হবে। এই সময়কালে অন্যের উপর কোনো রকমভাবে বিশ্বাস করা যাবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে, অনুশাসনের মধ্যে থাকতে হবে, আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে। শনির 7.5 শুরু হয়েছে, অতএব প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করতে হবে। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে এবং এই সময় গুরুর সান্নিধ্যে থাকতে হবে। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন, কারণ গুরুর জ্ঞানের আলোতেই অন্ধকার সমস্ত দূর হয়। অতএব গুরুর সান্নিধ্যে থাকতে হবে। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ করবেন। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন। মন্দিরের পূজারীদের দান দক্ষিণা করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, মেষ রাশির সম্বন্ধে সাধারণ আলোচনা করলাম এটা। এরপরে নক্ষত্র নিয়ে আলোচনা করব। অনেক আলোচনা বাকি রয়েছে। যে ত্রিকোণে অবস্থান করছে সেটা তো মোক্ষ ত্রিকোণ, এই মোক্ষ ত্রিকোণ নিয়ে আলোচনা করব। তারপরে যে পায়াতে অবস্থান করবে সেটা হচ্ছে লৌহ পায়া, পায়া নিয়ে বিশেষভাবে আলোচনা করব এবং বুঝিয়াবো যে কিভাবে চলতে হবে, কোন পথে গেলে সাকসেস পাওয়া যাবে। কিন্তু কর্ম এবং অনুশাসন এই দুটো অবশ্যই থাকছে এই 7.5 মধ্যে মেষ রাশির। ধৈর্য হারালে চলবে না এবং কাউকে কোনো রকমভাবে বিশ্বাস করা যাবে না এই 7.5 মধ্যে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে মেষ রাশির দর্শক বন্ধুদের অবশ্যই বলবো আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই 7.5 মধ্যে অনেক তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভালো জিনিসটাও জানতে পারবেন, খারাপ জিনিসটাও জানতে পারবেন। খারাপ জিনিস জেনে গেলে আগে থেকে অ্যালার্ট হতে পারবেন যে সামনে এরকম সময় আসছে, আগে থেকেই জেনে গেলাম, আগে থেকেই সংযত হয়ে থাকি, এই সমস্ত তো জানতে পারবেন। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।